সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছো। তো আজকে আমি তোমাদের স্বাগত জানাই আমার আজকে অনলাইন ক্লাসে। আজকে আমাদের বিষয় হচ্ছে সমাজকর্মের প্রথম পত্র দ্বিতীয় অধ্যায়, সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট। সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট। তো মানব সভ্যতার উষালগ্ন থেকেই মানুষ পরের মঙ্গলের জন্য নানা রকম সেবামূলক কাজ করে আসছে। ধর্মীয় অনুশাসন ও মূল্যবোধের কারণে মানুষ তখন পরস্পরের সেবায় বা পরস্পরের সহযোগিতায় এগিয়ে আসতো। তখন কিন্তু মানুষের মনে সমাজকর্ম পেশা সম্পর্কে বা সমাজকর্ম সম্পর্কে কোনো ধারণাই ছিল না। কিন্তু পরের মঙ্গলের জন্য নিজের কাজ করাকে তখন তারা এটাই সমাজকর্ম হিসেবে বিবেচনা করতো বা এটাকেই সমাজকর্ম বা নিজেদের দায়িত্ব বলে মনে করতো। তখন মানুষের মধ্যে সমাজকর্ম পেশা সম্পর্কে স্পষ্ট ধারণা না থাকলেও মানুষ একে অপরকে বিপদে সাহায্য করাকেই সমাজকর্ম বলে মনে করত। পরবর্তীতে বিভিন্ন ঘাত প্রতিঘাত স্তর অতিক্রম করে পর্যায়ক্রমে সকল শর্ত পূরণ করে সমাজকর্ম পেশার মর্যাদা লাভ করে বা সমাজকর্ম পেশার বিকাশ লাভ করে। চতুর্দশ শতকের শুরুতে যখন পরিবর্তনশীল সমাজের কারণে ধর্মভিত্তিক রাষ্ট্রীয় ব্যবস্থার পরিবর্তে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের উদ্ভব ঘটে, তখন ইংল্যান্ডে সমাজসেবার কার্যক্রমের সূচনা হলেও এর পরিপূর্ণতা পায় কিন্তু আমেরিকাতে। পরবর্তীতে সমাজকর্ম পেশার পর্যায়ে উপনীত হওয়ার প্রক্রিয়াকে ত্বরান্বিত করেছে শিল্প বিপ্লবোত্তর কতগুলো বিশেষ ঘটনা। এগুলোর মধ্যে 1536, 1601, 1834 এবং 1905 সালের দরিদ্র আইন বিশেষভাবে উল্লেখযোগ্য। এরপর 1893 সালে শিকাগো শহরে অনুষ্ঠিত সমাজসেবার অগ্রগতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর 1893 সালে এরপর আন্তর্জাতিক দানশীলতা সংগঠন সমিতি, 1898 সালে নিউ ইয়র্ক দান সংগঠন সমিতি কর্তৃক শিক্ষা কোর্সের আয়োজন, 1952 সালে গঠিত ন্যাশনাল কাউন্সিল ফর সোশ্যাল ওয়ার্ক এডুকেশন এবং 1955 সালে আমেরিকায় গঠিত ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব সোশ্যাল ওয়ার্কের মাধ্যমে সমাজকর্ম পেশার সূত্রপাত ঘটে। এভাবে পরে সারা বিশ্বে পেশা হিসেবে সমাজকর্ম স্বীকৃতি লাভ করে। এভাবে সমস্যাগ্রস্ত সমাজের বহুমুখী সমস্যার সমাধানের জন্য সূত্রপাত ঘটে পেশাদার সমাজকর্মের। তাই সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট হিসেবে এগুলো সম্পর্কে আলোচনা করা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। তো শিক্ষার্থীরা, আমরা এই অধ্যায় পাঠে কি কি শিখতে পারবো আসো জেনে নিই। এই অধ্যায় শেষে আমরা শিখতে পারবো দরিদ্র আইনের ধারণা ব্যাখ্যা করতে পারবো, সমাজকর্ম পেশা বিকাশে দরিদ্র আইনের ভূমিকা মূল্যায়ন করতে পারবো, সমাজকর্ম পেশার ইতিহাসে বিভিন্ন সংগঠনের ভূমিকা ও কার্যক্রম সম্পর্কে বর্ণনা করতে পারবো। তারপরে সমাজকর্ম পেশার বিকাশে সমাজকর্মের বিভিন্ন সংগঠনের ভূমিকা মূল্যায়ন করতে পারবো। তারপরে শিল্প বিপ্লবের ধারণা সম্পর্কে জানতে পারবো, আর্থসামাজিক জীবনে শিল্প বিপ্লবের প্রভাব বিশ্লেষণ করতে পারবো, সমাজকর্ম পেশার বিকাশে শিল্প বিপ্লবের ভূমিকা মূল্যায়ন করতে পারবো এবং সমাজকর্ম পেশার প্রতি শ্রদ্ধাশীল কিভাবে শ্রদ্ধাশীল হবে, তোমরা সমাজকর্ম পেশার প্রতি শ্রদ্ধাশীল হবে এই অধ্যায় পাঠ করার পর। তো শিক্ষার্থীরা, আসো আমরা জেনে নিই আজকে আমাদের আলোচনার প্রধান বিষয় হলো দরিদ্র আইন। দরিদ্র আইন কি? অতি প্রাচীনকাল থেকেই মানুষ ধর্মীয় অনুভূতির কারণে বিভিন্নভাবে মানুষকে সাহায্য করে আসছে। এসব সেবা ও কার্যক্রমের মাধ্যমে সমাজের অসহায় দরিদ্রদের সাহায্য প্রদান করা হতো। সেবা কার্যক্রম পরিচালনা হতো চার্চ ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের মাধ্যমে। সাহায্যদানের পিছনে মূল উদ্দেশ্য ছিল পুণ্য অর্জন করা। কালক্রমে চলতে থাকা এই সেবা কার্যক্রম চতুর্দশ শতকে এসে নতুন রূপ লাভ করে। এই সময় সমাজসেবার ক্ষেত্রে চার্চের পরিবর্তে রাষ্ট্রের হস্তক্ষেপ বা রাষ্ট্রের কর্তৃত্ব বৃদ্ধি পায়। এভাবে দরিদ্রদের অবস্থার উন্নয়ন, ভিক্ষাবৃত্তি রোধ, সক্ষমদের কাজ করতে বাধ্য করা কিংবা তাদের সামাজিক নিরাপত্তা প্রদানের লক্ষ্যে ইংল্যান্ড ও আমেরিকা সরকার বিভিন্ন সময় বিভিন্ন অবস্থার প্রেক্ষাপটে বিভিন্ন আইন প্রণয়ন করে। তন্মধ্যে দরিদ্র আইন অন্যতম। দরিদ্র আইন সম্পর্কে আলোচনা করার পূর্বে দারিদ্র্য সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন। কারণ আমরা যদি বুঝতে না পারি যে দরিদ্রতা কি, দারিদ্রতা কাকে বলে, তাহলে আমরা কিভাবে বুঝবো যে দরিদ্র আইন কি বা দরিদ্র আইন কেন হয়। তো আসলে আমরা জানি দারিদ্রতা আসলে কি। দারিদ্রতা মানব সভ্যতার
মানব সভ্যতার উষালগ্ন থেকে দারিদ্র্য মানুষের জীবনযাত্রাকে ব্যাহত করেছে। দারিদ্র্য শব্দটির ইংরেজি প্রতিশব্দ হলো পভার্টি। দারিদ্র্য বলতে এমন একটি অবস্থাকে বোঝায় যে অবস্থায় মানুষ তার নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি বা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র অর্থের বিনিময়ে সম্পূর্ণ বা আংশিকভাবে ক্রয় করতে ব্যর্থ হয়। অন্যভাবে বলা যায়, দরিদ্র এমন একটি সামাজিক বঞ্চনা যে বঞ্চনার কারণে মানুষ তার মৌল মানবিক চাহিদা থেকে শুরু করে অন্যান্য প্রয়োজনীয় চাহিদা যথাযথ পূরণ করতে অসমর্থ হয়। বাংলাদেশ পঞ্চম পঞ্চবার্ষিক পরিকল্পনা 1997 থেকে 2002 এর অনুযায়ী ব্যাপক অর্থে দরিদ্র বলতে জনগণের অর্থনৈতিক, সামাজিক ও মানসিক বঞ্চনাকে বোঝায়, যা বেঁচে থাকার জন্য ন্যূনতম সম্পদের নিয়ন্ত্রণ এবং যথাযথভাবে পরিমাণ মালিকানা না থাকার ফলে উদ্ভূত হয়। দরিদ্রতা নিরসনের জন্য যে আইন প্রণীত হয় তাকে এক কথায় দরিদ্র আইন বলে। আসলে আমরা আমাদের যে চাহিদাগুলো আমরা পূরণ করতে পারি না, যদি না পারি, সেটাই হচ্ছে দরিদ্রতা। আর এই দরিদ্রতা নিরসনের জন্য যে আইন প্রণয়ন করা হয় সেটাই হচ্ছে এক কথায় দরিদ্র আইন। মূলত দরিদ্র আইন একটি সামগ্রিক ও সাধারণ পরিভাষা। দরিদ্রদের অর্থনৈতিক ও সামাজিক সেবা প্রদান, দরিদ্রদের নিয়ন্ত্রণ অথবা দারিদ্র্য প্রসার প্রতিরোধকল্পে সরকারি পর্যায়ে গৃহীত যে কোনো আইনগত ব্যবস্থাকে দরিদ্র আইন বলা হয়। বস্তুত চতুর্দশ শতাব্দী হতে বিংশ শতাব্দীর প্রথমার্ধ পর্যন্ত ইংল্যান্ড এবং আমেরিকাতে সরকার প্রণীত দরিদ্রদের নিয়ন্ত্রণ ও দমনমূলক আইনকে দরিদ্র আইন বলা হয়। এসব দরিদ্র আইন দরিদ্রাগার স্থাপন বা আর্মস হাউস, ত্রাণ ও সাহায্য, রিলিফ, যোগ্য অযোগ্য দরিদ্র অর্থী এবং অনর্থী পৌর এবং ভিক্ষাবৃত্তি নিরুৎসাহিতকরণ প্রভৃতি পদক্ষেপ গ্রহণের আইনগত ভিত্তি তৈরি করে। দরিদ্র আইনগুলোর মধ্যে শ্রমিক আইন 1349, রাজা অষ্টম হেনরি প্রণীত দরিদ্র আইন 1531, এলিজাবেথীয় দরিদ্র আইন 1601 এবং দরিদ্র সংস্কার 1834 বিশেষভাবে উল্লেখযোগ্য। চতুর্দশ শতকে সামন্ত যুগের অবসান, রেনেসাঁর প্রভাবে সৃষ্ট ধর্মনিরপেক্ষ ও জাতীয়তাবাদী রাষ্ট্রের উদ্ভব, ইংল্যান্ড ও ইউরোপের সর্বত্র প্লেগ রোগের প্রভাব, শিল্প বিপ্লবের সূচনা প্রভৃতির কারণে ইংল্যান্ডের সমাজজীবনে বিভিন্ন সমস্যার উদ্ভব হয়। এসব আর্থসামাজিক অবস্থা ইংল্যান্ডের দরিদ্র অবস্থাকে চরম পর্যায়ে উপনীত করে বা চরম পর্যায়ে নিয়ে যায়। 1349 সালে রাজা তৃতীয় এডওয়ার্ড ইংল্যান্ডের শ্রমিক সংকট নিরসনে ও আর্থসামাজিক মোকাবেলায় একটি আর্থসামাজিক সমস্যা মোকাবেলা করার লক্ষ্যে সর্বপ্রথম শ্রমিক আইন 1349 প্রণয়ন করেন। এই আইনটির একটি উল্লেখযোগ্য দিক হল, আইনটি প্রথমবারের মতো অর্থীপর বা যোগ্যতা সম্পন্ন দরিদ্র, যেমন বৃদ্ধ, অক্ষম, বিধবা, শিশু এবং অনর্থীপর বা অযোগ্য দরিদ্র, যেমন সক্ষম কিন্তু বেকার দরিদ্র, এই দুই শ্রেণীতে ভাগ করেছিল। এই আইনের মূল লক্ষ্য ছিল যে কোনো ইচ্ছুক মালিকানাধীন মালিকদের অধীনে সক্ষম শ্রমিকদের কাজে নিযুক্ত করা বা ওই এলাকায় কাজ করতে বাধ্য করা, ভবঘুরে ভিক্ষাবৃত্তি রোধ করা, সক্ষম দরিদ্রদের ভিক্ষাদান থেকে জনগণকে বিরত রাখা। মূলত 16শ শতাব্দীর রেনেসাঁ ও মার্টিন লুথার সংস্কার আন্দোলন ইংল্যান্ডের সার্বিক সমাজসেবা ব্যবস্থার মধ্যে আমূল পরিবর্তন সাধন করে। এই সময় মানবিক মূল্যবোধ ও বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির বিকাশ ঘটে। সমাজে চার্চ ও ধর্মীয় সংগঠনের প্রভাব হ্রাস পায় এবং ত্রাণ কার্যের মাধ্যমে ধর্মনিরপেক্ষ দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটে। পরিস্থিতি এতটাই নাজুক হয় যে চার্চের সম্পত্তি নিয়ে রাজার সঙ্গে বিরোধ দেখা দেয়। এ সময় সরকার কর্তৃক দরিদ্রদের সাহায্য প্রদানের জন্য সর্বপ্রথম গৃহীত গঠনমূলক পদক্ষেপ হল দ্য স্ট্যাটিউট অফ হেনরি 8, 1531। এই আইনকে দরিদ্রদের প্রতি সরকারের দায়িত্ব গ্রহণের প্রথম পদক্ষেপ হিসেবে স্বীকার করা হয়। রাজা অষ্টম হেনরি কর্তৃক প্রণীত এই আইন দরিদ্রদের জন্য একটি গঠনমূলক পদক্ষেপ। এই আইন প্রবর্তনের ফলে দানশীলতায় ও সাহায্য প্রদানে যে সংস্কার সাধিত হয় তা ইংল্যান্ডের দরিদ্রদের একটি মৌলিক পরিবর্তন সূচিত করে। এই আইনে স্থানীয় বিচারকদের নির্দিষ্ট শ্রেণীর জন্য, যেমন বৃদ্ধ ও অক্ষমদের ভিক্ষা করার লাইসেন্স প্রদান এবং লাইসেন্সবিহীন ভিক্ষুকদের কঠোর শাস্তি প্রদানের ব্যবস্থা করা হয়।
তারপরে ইংল্যান্ডের রানী প্রথম এলিজাবেথ 1558 সালে সিংহাসন আরোহণের পর ক্রমবর্ধমান দরিদ্র সমস্যা ও ভিক্ষাবৃত্তি ভবঘুরে বেকার ও দুস্থদের সহায়তার লক্ষ্যে অনেক আইন প্রণয়ন করেন। তন্মধ্যে শ্রমিকদের কর্মসময় ও মজুরি নিয়মিত করা এবং একটি শিক্ষানিবাস ব্যবস্থায় কারিগরি দক্ষতা বাড়ানোর লক্ষ্যে 1562 সালে প্রণীত আইন বিশেষভাবে উল্লেখযোগ্য। কিন্তু দরিদ্র ও ভিক্ষাবৃত্তির সমস্যা মোকাবেলায় স্বেচ্ছাভিত্তিক দান প্রয়োজনের তুলনায় অপর্যাপ্ত হওয়া এবং খাদ্যদ্রব্যাদির মূল্য ও ভিক্ষুক সমস্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাওয়ার ফলে 1563 সালে ইংল্যান্ডের পার্লামেন্টে আরও একটি আইন প্রণয়ন করা হয়। এই আইন অনুযায়ী সম্পত্তি ও আয়ের উপর ভিত্তি করে প্রত্যেক পরিবারকে বাধ্যতামূলকভাবে দরিদ্রদের সাহায্যার্থে সাপ্তাহিক দরিদ্রকর প্রদানের নির্দেশ জারি করা হয়। 1572 সালে রানী প্রথম এলিজাবেথ পুনরায় আরও একটি নতুন আইন প্রণয়ন করেন। এই আইন দ্বারা দরিদ্রদের সাহায্যার্থে সাধারণ কর প্রবর্তন করেন এবং দরিদ্রদের জন্য ওয়ারসিয়ার নিয়োগদানের মাধ্যমে উক্ত আইন বাস্তবায়নের ব্যবস্থা গ্রহণ করেন। 1576 সালে একটি সংশোধনাগার প্রতিষ্ঠা করা হয়। এখানে সক্ষম দরিদ্র, বিশেষত বেকার, বিশেষত যুবকদের কাজ করতে বাধ্য করা হতো। তাদেরকে কাজের জন্য পশম, ফ্লাক্স, ইস্ত্রি ইত্যাদি সরবরাহ করা হতো। 1597 সালে ইংল্যান্ডে একটি আইন প্রণয়ন করা হয় যাতে বৃদ্ধ, অন্ধ, খুরা এবং কাজে অক্ষমদের জন্য ভিক্ষুক নিবাসের ব্যবস্থা করা হয়। তাছাড়া পিতামাতা ও সন্তানদের পারস্পরিক দায়িত্ব পালনের বিধান করা হয়। এছাড়াও দরিদ্রদের কল্যাণে ও দরিদ্র সমস্যা নিরসনকল্পে বিভিন্ন সময় বিভিন্ন আইন প্রণয়ন করা হয়। দরিদ্র আইন প্রণয়ন করে ইংল্যান্ড এবং আমেরিকায় দরিদ্র সমস্যা সমাধানে ভূমিকা পালন করতে সক্ষম হয়েছিল। আমাদের দেশেও বিভিন্ন সময় বিভিন্ন দরিদ্র আইন প্রণয়ন করা হয়েছে। এগুলো বাস্তবায়ন হলে দারিদ্রতা দূর করা আমাদের দেশেও সম্ভব হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা বিস্তারিত পড়লাম যে দরিদ্রতা কি বা দরিদ্র আইন কি, দরিদ্র আইন কাকে বলে। এবার আসো আমরা জানি যে সমাজকর্ম পেশার বিকাশে দরিদ্র আইনের কি ভূমিকা বা দরিদ্র আইন কি ভূমিকা রাখতে পারে। কোনো পেশায় রাতারাতি পেশার মর্যাদা লাভ করে না। পর্যায়ক্রমে প্রয়োজনীয় সকল শর্ত পূরণের মাধ্যমে প্রতিটি পেশায় তাকে মর্যাদার স্তর অতিক্রম করতে বা মর্যাদা লাভ করতে হয়। সমাজকর্ম তেমনি জন্মলগ্ন থেকে বিভিন্ন স্তর অতিক্রম করে সকল শর্ত পূরণ করে পেশার মর্যাদা লাভ করে। আধুনিক সমাজ কল্যাণের উদ্ভব ইংল্যান্ডে এবং এর পরিপূর্ণতা পায় আমেরিকায়। তবে সমাজকর্ম পেশার বিকাশে দরিদ্র আইনের ভূমিকা অপরিসীম। দুস্থ ও দরিদ্র জনগণের জন্য কল্যাণ সাধন বা পুনর্বাসনে ইংল্যান্ড কতিপয় আইন প্রণয়ন করে। এগুলোর মধ্যে 1536, 1601, 1834 এবং 1905 সালের দরিদ্র আইন এবং 1942 সালের বিবারিজ রিপোর্ট বিশেষভাবে উল্লেখযোগ্য। দরিদ্র আইনের মাধ্যমে ইংল্যান্ড দরিদ্র ও অসহায়দের সাহায্য কার্যক্রম সরকার কর্তৃক স্বীকৃত হয়। এবার আসো জানি যে আমরা কি দরিদ্র আইন প্রণয়ন করা হয়েছিল বা সমাজকর্মের ইতিহাসের কি প্রেক্ষাপটে কি দরিদ্র আইন প্রণীত হয়েছিল। আমরা আগেই বলেছি যে সমাজকর্ম পেশার ইতিহাসের প্রেক্ষাপটে কি আইন, সেটা হচ্ছে হেনরিও দরিদ্র আইন 1531, এলিজাবেথীয় দরিদ্র আইন 1601 এবং আরো এগুলো হচ্ছে হেনরিও। এখন আমরা জানবো যে হেনরিও দরিদ্র আইন 1531। হেনরিও দরিদ্র আইন 1531 সালে প্রণয়ন করা হয়। রাজা অষ্টম হেনরিও দরিদ্র আইন 1531 সালে প্রণয়ন করা হয়। এই আইনটি দ্য অ্যাক্ট ফর দ্য পানিশমেন্ট অফ স্টাডি ভ্যাগাবন্ডস অ্যান্ড বেগার্স অষ্টম হেনরি নামে পরিচিত। দরিদ্র সমস্যা মোকাবেলা করার লক্ষ্যে রাজা অষ্টম হেনরি এই আইন প্রণয়ন করেন। এই আইনের মাধ্যমে স্থানীয় বিচারকদের নির্দিষ্ট ভিক্ষুকদের ভিক্ষাবৃত্তি করার লাইসেন্স প্রদান এবং লাইসেন্সবিহীন ভিক্ষুকদের কঠোর শাস্তি প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হয়। ভিক্ষুকদের শাস্তি প্রদানের ক্ষমতা প্রদান করায় আইনটি বিশেষভাবে সমালোচিত হয়েছিল। দরিদ্রদের সহযোগিতার জন্য রাজা অষ্টম হেনরি 1536 সালে আরও একটি আইন পাশ করেন। এই আইনকে ইংল্যান্ডের দরিদ্র আইন ব্যবস্থার প্রাথমিক ভিত্তি হিসেবে বিবেচনা করা হয় বা গণ্য করা হয়। এই আইনের ক্ষমতা বলে চার্চের মাধ্যমে প্রতি রবিবারে দান গ্রহণ করা এবং স্থানীয় গরিবদের মাঝে বা স্থানীয় দরিদ্রদের মাঝে তা বিতরণ, দুস্থ অসুস্থ দরিদ্রদের মাঝে তা বিতরণের ব্যবস্থা করা হয়।
এই আইনে প্রকাশ্যে ভিক্ষাবৃত্তি ও ব্যক্তিগত পর্যায়ে ভিক্ষাদাতা নিষিদ্ধ করা হয়। কিন্তু রাজা অষ্টম হিন্দির দরিদ্র আইনটি সমালোচনার শীর্ষে থেকে যায়। সেটি দরিদ্রদের কল্যাণে তেমন বিশেষভাবে ভূমিকা পালন করতে পারেনি, যদিও এটি সরকারিভাবে গৃহীত এটা প্রথম পদক্ষেপ ছিল। রাজা অষ্টম হিন্দি লাইসেন্স প্রদানের মাধ্যমে সক্ষম ভিক্ষুকদেরকে যে শাস্তি প্রদানের ব্যবস্থা করা হয় সেটার জন্য এটি অনেক সমালোচিত হয়েছিল। প্রিয় শিক্ষার্থীরা, এখন আসলে জানি যে আমাদের পরবর্তী যে আইনটা সেটা হচ্ছে খুবই একটা গুরুত্বপূর্ণ আইন, সেটা হচ্ছে এলিজাবেথীয় দরিদ্র আইন 1601। এলিজাবেথীয় দরিদ্র আইন 1601। মধ্যযুগে ইংল্যান্ডে সমাজসেবার মূল চালিকার শক্তি ছিল ধর্মীয় অনুশাসন এবং ধর্মীয় মূল্যবোধ। তখন দরিদ্র অসহায়দের কল্যাণে সেবামূলক কার্যক্রম চার্চ ও বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে পরিচালিত হতো। কিন্তু চতুর্থ শতাব্দীর প্রথমার্ধে প্লেগ রোগের প্রাদুর্ভাব, ধর্মনিরপেক্ষ জাতীয়তাবাদী রাষ্ট্রের উদ্ভব, সামন্ত যুগের অবসান, রেনেসাঁর প্রভাব, শিল্প বিপ্লবের সূচনা প্রভৃতি ঘটনার প্রভাবে ইংল্যান্ডের সমাজ জীবনে এমন কতগুলো সমস্যার সৃষ্টি হয় যে কারণে সমাজসেবার ক্ষেত্রে সরকারি আশু হস্তক্ষেপের প্রয়োজন দেখা দেয়। 1349 সাল থেকে 1597 সাল পর্যন্ত ইংল্যান্ডের দরিদ্রদের কল্যাণে অনেক আইন প্রণীত হয়। এই আইনগুলো বিভিন্ন কারণে দারিদ্র্য মোকাবেলায় সক্ষম হয়নি। এরই ফলশ্রুতিতে বিভিন্ন আইনের সমন্বয়ে দরিদ্র নিরসনকল্পে 1601 সালে রানী এলিজাবেথ কর্তৃক একটি আইন প্রণয়ন করা হয়, যা ইংল্যান্ডের দরিদ্র আইনের ইতিহাসে এলিজাবেথীয় দরিদ্র আইন 1601 নামে পরিচিত। এই আইন ইংল্যান্ডের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ আইন হিসেবে পরিচিতি লাভ করে, কারণ এই আইনের মাধ্যমে সর্বপ্রথম দরিদ্র অসহায় মানুষের অভাব মোচন তথা উন্নতির স্থায়িত্ব সরকারি অনুশাসনের মাধ্যমে গৃহীত বা স্বীকার করে নেওয়া হয়। 1601 সালের এলিজাবেথীয় দরিদ্র আইনের লক্ষ্য শুধু দরিদ্রদের সেবা প্রদান নয়, পাশাপাশি আত্মীয় স্বজনদের দায়িত্বকে গুরুত্ব হিসেবে বিবেচনা করা হয়। এই আইনের সাহায্যদান নীতি ও বিধানসমূহ ছিল প্রথমত সরকারি বা রাষ্ট্রীয়ভাবে দরিদ্রদের সাহায্যদান নিশ্চিত করা, নিশ্চয়তা প্রদান। দ্বিতীয়ত ধনী বা সচ্ছল আত্মীয় স্বজনরা অবশ্যই তাদের গরিব আত্মীয় স্বজনদেরকে বাধ্যতামূলকভাবে সাহায্য করবে বা সাহায্য প্রদান করতে বাধ্য থাকবে। তৃতীয়ত যারা প্যারিসে জন্মগ্রহণ করেছে তারা সাহায্য প্রাপ্তির যোগ্যতা অর্জন করবে। চতুর্থত যারা 3 বছর কাল পর্যন্ত প্যারিসে অবস্থান করেছে তারাও সাহায্য প্রাপ্তির যোগ্যতা অর্জন করবে। পঞ্চমত প্রত্যেক প্যারিসের জনগণ দরিদ্রদের সাহায্য করার জন্য কর প্রদান করবে। 1601 সালের এলিজাবেথীয় দরিদ্র আইনকে আবার 3টি শ্রেণীতে বিভক্ত করা হয়, যেমন এক সক্ষম দরিদ্র, অক্ষম দরিদ্র এবং নির্ভরশীল শিশু। এবার শোনো, সক্ষম দরিদ্র মানে কি? সক্ষম দরিদ্র বলতে তোমরা কি বুঝো? সক্ষম দরিদ্র হলো যেসব দরিদ্র কর্মক্ষম বা কাজ করে জীবিকা অর্জন করতে সক্ষম, তাদেরকে সক্ষম দরিদ্র বলা হতো। সবল ভিক্ষুকরা সক্ষম দরিদ্র শ্রেণীর অন্তর্ভুক্ত। এই ধরনের ভিক্ষুকদেরকে সংশোধনাগারে বা কর্মশালায় কাজ করতে বাধ্য করা হতো। জনসাধারণকে তাদেরকে ভিক্ষাদানের জন্য নিষিদ্ধ করা হতো। এবং এটা হচ্ছে সক্ষম দরিদ্র। আর অক্ষম দরিদ্র কি? অক্ষম দরিদ্র হলো তারা যারা কাজকর্ম করে জীবিকা নির্বাহ করতে পারবে না বা কাজকর্ম করে জীবিকা নির্বাহ করতে পারে না, তারা হচ্ছে অক্ষম দরিদ্র। রুগ্ন, বৃদ্ধ, অন্ধ, বধির, বিকলাঙ্গ, উন্মাদ প্রভৃতি অক্ষম দরিদ্র শ্রেণীর অন্তর্ভুক্ত। এই শ্রেণীকে নিবাসে রাখা হতো এবং সেখানে সাধ্যমতো কাজ করতে হতো। এরপর হচ্ছে নির্ভরশীল শিশু। এতিম, বেওয়ারিশ এবং যেসব শিশুদের পিতামাতা তাদের সন্তানদেরকে পরিত্যাগ করে তো, কিংবা যেসব পিতামাতা তাদের ভরণ পোষণ করতে অক্ষম বা ভরণ পোষণ করতে পারতো না, সেসব শিশুকে নির্ভরশীল শিশু বলা হতো। এসব শিশুদের রক্ষণাবেক্ষণ ও ভরণ পোষণের বিকল্প ব্যবস্থা ছিল। যেমন নির্ভরশীল বালক বালিকাদের যদি কোনো ব্যক্তি স্বেচ্ছায় গ্রহণ করার ইচ্ছে পোষণ করত, তাহলে ওই ব্যক্তির আর্থসামাজিক অবস্থা বিবেচনাপূর্বক নির্ভরশীল বালক বালিকাদের দত্তক হিসেবে গ্রহণ করত। এভাবে কোনো ব্যক্তি যদি তাদের ভরণ পোষণের দায়িত্ব গ্রহণ না করত, তাহলে তাদের স্বল্প খরচে ভরণ পোষণের ব্যবস্থা করত রাষ্ট্র, বা লয়েস্ট পিটার নামে, যা লয়েস্ট পিটার নামে অধিক পরিচিত।
তারপর হচ্ছে 3 নম্বর হচ্ছে যেসব বালক বালিকাদের বয়স 8 থেকে 12 বছরের মধ্যে হতো তাদেরকে শিক্ষানবিশ হিসেবে সচ্ছল নাগরিকদের কাছে চুক্তির মাধ্যমে প্রেরণ করা হতো। এই চুক্তি অনুযায়ী ছেলেরা 24 বছর পর্যন্ত এবং মেয়েরা 21 বছর পর্যন্ত তাদের মনিবের গৃহে কাজ করতে হতো। এভাবে এলিজাবেথীয় দরিদ্র আইন 1601 এর ক্ষমতা বলে বিভিন্ন বিকল্প ব্যবস্থার মাধ্যমে দরিদ্র বালক বালিকাদের ভরণ পোষণের ব্যবস্থা করা হয়। দরিদ্রদের পরিদর্শকগণ বিভিন্ন এলাকায় দরিদ্র আইন বাস্তবায়নে নিয়োজিত থাকত। এরা বিচারক বা ম্যাজিস্ট্রেট কর্তৃক নিযুক্ত হতেন। তারা নিম্নোক্ত কাজগুলো করতেন। তারা যেসব কাজ করতেন সেগুলো হচ্ছে: 1. দরিদ্রদের সাহায্যের জন্য দরিদ্রদের থেকে আবেদন গ্রহণ। 2. দরিদ্রদের আর্থসামাজিক অবস্থা তদন্ত করা। 3. সাহায্যের জন্য উপযুক্ত কিনা তা সিদ্ধান্ত গ্রহণ। 4. কোন ধরনের সাহায্য প্রয়োজন সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ। এবং 5. দরিদ্রদেরকে তাদের পরিবার বা দুস্থ নিবাস বা কর্মশালায় নিযুক্ত নির্ধারণ। এগুলো হচ্ছে 1601 সালের দরিদ্র আইনের যে পরিদর্শকরা ছিলেন তারা এই কাজগুলো করতেন। এরপর হচ্ছে এলিজাবেথীয় দরিদ্র আইন 1601 সালের কতগুলো বৈশিষ্ট্য। এলিজাবেথীয় দরিদ্র আইন 1601 এর বৈশিষ্ট্যগুলো হলো: 1. 1601 সালের দরিদ্র আইন বিভিন্ন সময়ে সমন্বিত রূপ। 1601 সালের দরিদ্র আইন বিভিন্ন দরিদ্র আইনের সমন্বিত রূপ। 1349 সালের রাজা তৃতীয় এডওয়ার্ড থেকে শুরু করে 1597 সাল পর্যন্ত প্রণীত সকল দরিদ্র আইনের সমন্বয়ে কার্যকরী এই আইন প্রস্তুত করা হয়। 2. এই আইনের মাধ্যমে ইংল্যান্ডের ইতিহাসে প্রথমবারের মতো সার্বিকভাবে অসহায় ও দুস্থদের প্রতি সরকারি দায়িত্বের প্রতিফলন ঘটে, অর্থাৎ সরকারি পৃষ্ঠপোষকতায় দরিদ্রদের সাহায্য দানের আইনি ভিত্তি তৈরি হয় এই আইনের মাধ্যমে। এই আইনের 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই আইনের মাধ্যমে সক্ষম দরিদ্রদেরকে কাজে বাধ্য করা হতো, যাতে করে ওইসব বেকার যুবক কাজের মাধ্যমে তাদের দরিদ্রতা মোচন করতে পারে। 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এই আইনের মাধ্যমে অক্ষম দরিদ্রদের দায়িত্ব সচ্ছল ব্যক্তি বা সচ্ছল আত্মীয় স্বজনদের উপর দেওয়া হয়, সেখানে তারা দক্ষ হিসেবে কিংবা চুক্তিভিত্তিক ভরণ পোষণের অধিকার লাভ করে। 5 নম্বর হলো এই আইনের মাধ্যমে নির্ভরশীল শিশুদের রক্ষণাবেক্ষণ ও ভরণ পোষণের দায়িত্ব নেয় সরকার। এর মাধ্যমে শিশুরা যথার্থ বেড়ে ওঠার সুযোগ লাভ করত এবং তাদেরকে একজন সুনাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করত। আর 6 নম্বর হচ্ছে এই আইনের অধীনে দরিদ্রদের সক্ষম, অক্ষম ও নির্ভরশীল এই 3টি শ্রেণীতে বিভক্ত করা হয়, যাতে করে সাহায্যদানের প্রক্রিয়া সুষ্ঠু ও সুষমভাবে সম্পন্ন হতে পারে। এই আইনের 7 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে দরিদ্র আইন বাস্তবায়নে স্থানীয় সম্পদের সদ্ব্যবহার করা সম্ভব হয়। 8 নম্বর হচ্ছে এই আইনে সক্ষম ভিক্ষুক ও অবস্থা সম্পন্ন আত্মীয় স্বজনদের যাদের রয়েছে তাদের ভিক্ষাদান কঠোরভাবে নিষিদ্ধ করা হয়। 9 নম্বর হচ্ছে এই আইন বাস্তবায়নে আইন ভঙ্গের ক্ষেত্রে জরিমানার ব্যবস্থা করা হয়। 10. এই আইনে যারা সাহায্য পেতে ইচ্ছুক তাদের কাছ থেকে আবেদনপত্র গ্রহণ করা হতো। এ হচ্ছে এলিজাবেথীয় দরিদ্র আইন 1601 এর কতগুলো বৈশিষ্ট্য। এতগুলা বৈশিষ্ট্য এবং দরিদ্র আইন এলিজাবেথীয় দরিদ্র আইন 1601 দরিদ্রদের সাহায্য দানের জন্য এত কিছু করার পরও তা কিন্তু সমালোচনার ঊর্ধ্বে নয়। এলিজাবেথীয় দরিদ্র আইন 1601 এর কতগুলো সমালোচনা রয়েছে, যে সমালোচনাগুলো হলো 1601 সালের দরিদ্র আইন যদিও দরিদ্রদের কল্যাণে প্রণীত হয়েছিল, তথাপি এই আইনের কিছু দুর্বল দিক এর উদ্দেশ্য বাস্তবায়নের অনেকটা ম্লান করে দিয়েছে। এগুলো হচ্ছে: 1. এই আইনে দরিদ্রদের স্বাবলম্বন করার কোনো পদক্ষেপ গৃহীত হয়নি। 2 নম্বর হচ্ছে এই আইনে দরিদ্রদেরকে হেয় করে দেখা হয়েছে বা দরিদ্রদের ছোট করে দেখা হয়েছে। 3 নম্বর হচ্ছে এই আইনে নির্ভরশীল শিশুদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলার কোনো পদক্ষেপ গৃহীত হয়নি। 4 নম্বরে হচ্ছে এই আইনে শিশুদের শিক্ষা গ্রহণের কোনো ব্যবস্থা রাখা হয়নি। 5 নম্বরে হচ্ছে কর্মশালায় নিযুক্ত ব্যক্তিদের সাথে কঠোর পরিশ্রম করতে হতো এবং তাদের সাথে খুব খারাপ ব্যবহার করা হতো। 6 নম্বর হচ্ছে দরিদ্রদের সাহায্যার্থে পরিচালিত বিভিন্ন কর্মসূচির মধ্যে সমন্বয়ের অভাব ছিল। এই আইনটি ছিল খুবই সংকীর্ণ। 8 নম্বর হচ্ছে এই আইনে বাস্তবায়নের ফলে অস্বাভাবিকভাবে দরিদ্র কর বৃদ্ধি পায়, যা জনমনে অসন্তোষ সৃষ্টি করে। 9 নম্বর হচ্ছে শ্রমাগারে দরিদ্রদের সাথে কয়েদিদের মতো আচরণ করা হতো। এবং 10 নম্বর হচ্ছে এই আইনে দরিদ্রদের হার বৃদ্ধির কারণ অনুসন্ধানের জন্য কোনো গবেষণামূলক ব্যবস্থা রাখা হয়নি। এতগুলো সমালোচনা থাকার পরও 1601 সালের এলিজাবেথীয় দরিদ্র আইনকে কিন্তু আমরা অস্বীকার করতে পারবো না। দরিদ্রদের সাহায্যের ক্ষেত্রে বা দরিদ্রদের উন্নয়নের জন্য এই আইনটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, সেটা আমরা বলতেই পারি।
এই আইনের নির্দিষ্ট গুরুত্বপূর্ণ তাৎপর্যগুলো হচ্ছে দরিদ্র বিমোচন ও দারিদ্র বিমোচনের দারিদ্র নিরাপত্তা ও কল্যাণ সাধনের লক্ষ্যে প্রণীত এলিজাবেথীয় দরিদ্র আইন 1601-এর গুরুত্ব তাৎপর্য অপরিসীম। এটা ইংল্যান্ড তথা বিশ্বের হতদরিদ্রদের জন্য গৃহীত সর্বপ্রথম পরিকল্পিত আইনি পদক্ষেপ। এই আইনটি বর্তমান সময়েও সরকারি দায়িত্বে দরিদ্রদের শ্রেণী কল্যাণ সাধনে রোল মডেল হিসেবে গণ্য করা হচ্ছে। এই আইনের আওতায় সাহায্য প্রার্থী দরিদ্রদের আর্থসামাজিক অবস্থা সম্পর্কে ব্যক্তিগত পর্যায়ে অনুসন্ধানে যে কার্যক্রম গ্রহণ করা হয় তা বৈজ্ঞানিক সমাজসেবা এবং পেশাদার সমাজসেবার বিকাশ ও আধুনিকায়নে বিশেষ ভূমিকা রাখে। এই আইনের মাধ্যমে ইংল্যান্ডের দরিদ্রদের সাহায্য করার জন্য সরকারি কর্মসূচির চূড়ান্ত প্রকৃতি নির্ধারণ করা হয়, যা পরবর্তী 300 বছর রাজনৈতিক, অর্থনৈতিক ও ধর্মীয় পরিবর্তনের পরিপ্রেক্ষিতে সৃষ্ট অবস্থা মোকাবেলা এবং সরকারি ত্রাণ কর্মসূচির নির্দেশক হিসেবে কাজ করে। ফলে এই আইনটি 1834 সাল পর্যন্ত ইংল্যান্ড এবং 1935 সাল পর্যন্ত আমেরিকায় সরকারি সাহায্য বিষয়ক আইন প্রণয়নের দার্শনিক নির্দেশনার ভিত রচনা করে। সুতরাং উপরোক্ত আলোচনা শেষে আমরা এটাই বলতে পারি যে বিভিন্ন সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও 1601 সালের এলিজাবেথীয় দরিদ্র আইন একটি যুগ উপযোগী পদক্ষেপ, যা এই আইন ইংল্যান্ড সহ সারা বিশ্বে কর্মপ্রবাহ সৃষ্টি করে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। আমরা নেক্সট টাইম যে ক্লাসটা করব অনলাইন, তখন আমরা শিল্প বিপ্লব, তারপর বিবারিজ রিপোর্ট এবং দরিদ্র আইনের বিভিন্ন দিক বা এই অধ্যায়ের আর বাকি যা কিছু আছে ওইগুলো আলোচনা করব। তো ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, সবাই বাসায় থেকো এবং ভালোভাবে পড়াশোনা করো।